8 প্রকল্পের তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুদকের চিঠি। হাসিনার দুর্নীতি তদন্তই অগ্রাধিকার বললেন প্রেস সচিব। সরে যেতে বাধ্য হলেন ইসলামী ব্যাংক চেয়ারম্যান। 1000 কোটি টাকার বেশি ঋণ জালিয়াতির অভিযোগ। নির্বাচিত সংসদ দিয়েই দেশ পরিচালনা করতে হবে পঞ্চগড়ে মির্জা ফখরুল। বিএনপিতে গণহত্যাকারী এবং সন্ত্রাসীদের কোনো ঠাঁই নেই। এবং বড়দিন উদযাপনে দেশ বিদেশে বর্ণিল আলোকসজ্জা। কয়েক ঘন্টা পরই ভ্যাটিকানে বিশেষ প্রার্থনা। স্বাগত শান্তবাজারে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি মশিউর অনিক এবং আমি শরীফ রওশন। অনেক আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশের সর্ববৃহৎ সেতু কিন্তু পদ্মা সেতু। পদ্মা সেতুর শুরুতে যখন আওয়ামী লীগ সরকার গঠনের তৈরির একটা পরিকল্পনা করেছিল, তারপরে কিন্তু একবার দুর্নীতি দমন কমিশন এই পদ্মা সেতু নিয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একটা দুর্নীতির একটা অভিযোগ এনেছিল 2012 সালে। এবার কিন্তু আবারও সেই পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির ষড়যন্ত্র মামলা এবং বঙ্গবন্ধু নব থিয়েটার তৈরিতে দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনা সহ 27 জনের বিরুদ্ধে পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। রোশন, যেমনটা বলছিলেন, শেখ হাসিনার আমলে ঠিক 8টা যে অগ্রাধিকার ভিত্তিক মেগা প্রকল্প ছিল, সেই মেগা প্রকল্পগুলোতে 21,000 কোটি টাকার মতো অর্থ লোপাটের তদন্তের অনুমতি চেয়ে কিন্তু প্রধান উপদেষ্টার সচিব বরাবর তথ্য চেয়েছে দুদক। আর পাশাপাশি এটাও জানাতে চাই যে আসলে এই যে এদিকে যে শেখ হাসিনার আমলের সময়কার যেসব দুর্নীতি, যেসব অপকর্ম, এই সবকিছুই বের করা এই সরকারের জন্য মুখ্য হবে না, এমনটা বলছেন প্রেস সচিব। এ বিষয়ে একটা আমাদের কাছে প্রতিবেদন আছে রাব্বি হোসেনের, দেখে নেব সেটি। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে প্রধান প্রতিশ্রুতি ছিল পদ্মা সেতু নির্মাণ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে 2009 সালে সেতুর নকশা প্রণয়নের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন করে 2010 সালে দরপত্র আহ্বান করা হয়। পরে পদ্মা সেতুতে অর্থায়নে আগ্রহ দেখায় বিশ্বব্যাংক। $290 কোটি ব্যয়ে দেশের সর্ববৃহৎ পদ্মা সেতু প্রকল্পের জন্য 2011 সালের 28 এপ্রিল বিশ্বব্যাংকের সঙ্গে $120 কোটি ঋণ চুক্তি স্বাক্ষর করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে পদ্মা সেতুর কাজ শুরু হওয়ার আগেই বাধে বিপত্তি। বিশ্বব্যাংকের পক্ষ থেকে আসে দুর্নীতির অভিযোগ, স্থগিত করা হয় অর্থায়ন। 2012 সালে পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ এনে মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলার 53 দিনের মাথায় কাউকে দোষী সাব্যস্ত না করে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছিল দুদক। এছাড়া 2015 সালে বঙ্গবন্ধু নব থিয়েটার নির্মাণে দুর্নীতির 3টি মামলায় শেখ হাসিনা সহ 27 জনের বিরুদ্ধে তদন্ত থেকেও দায়মুক্তি দেওয়া হয়েছিল তাদের। মঙ্গলবার পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির ষড়যন্ত্র মামলা ও বঙ্গবন্ধু নব থিয়েটার দুর্নীতির 3 মামলায় পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দেশের দুর্নীতি বিরোধী সংস্থা দুদক। অনুসন্ধান দলের সদস্যরা দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে পত্র লিখছেন। এটা তাদের অনুসন্ধান কাজের অংশ। তথ্যাদি পাওয়ার পরে এগুলি পর্যালোচনা করবেন তারা, এবং এটার সাথে অভিযোগ প্রমাণের সহায়ক এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদের সবাইকে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। এরই মধ্যে শেখ হাসিনা সরকারের অগ্রাধিকার ভিত্তিক 8টি প্রকল্পে 21,000 কোটি টাকা লোপাটের তদন্তে প্রধান উপদেষ্টার দপ্তর বরাবর তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে প্রতারণা, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে আশ্রয়ন প্রকল্প, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের নামে দুর্নীতি করা। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলের দুর্নীতির তদন্ত অগ্রাধিকার ভিত্তিতে করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এটা নিয়ে আমাদের খুবই টপ প্রায়োরিটিতে এটা। আপনি জানেন উনি একটা চোরতন্ত্র এখানে জারি করেছিলেন। তো সেই চোরতন্ত্রে কারা কারা আসলে তার সাথে এই মহাচুরিতে জড়িত ছিল এটা বাংলাদেশের মানুষ জানতে চায়, এবং এটা জানানোটা আমাদের একটা নৈতিক দায়িত্ব।
এদিকে এদিন সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের ৬৫টি ব্যাংক হিসাবে অস্বাভাবিকভাবে ৪৩ কোটি টাকা লেনদেনের সংশ্লিষ্টতা থাকার অভিযোগ এনে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে সাবেক খাদ্য সচিব ইসমাইল হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ ইব্রাহিম মিয়ার আদালতে হাজির করা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। দর্শক, কি ঘটেনি জুলাই আগস্টের ঘটনায়? রাজধানীর অদূরে আশুলিয়ায় জুলাই আগস্টের এই গণঅভ্যুত্থানে ৬ জনের মরদেহ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। আর সেই ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর তাজিল ইসলাম যেখানে বলছেন শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে পারলে বিচার কাজ হবে আরও সহজ। জাহিদ হাসানের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিনে রাজধানীর অদূরে আশুলিয়ায় গণ আন্দোলনে অংশ নেয়া ৬ শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়। পরে সেই লাশ পুলিশের ভ্যানে তুলে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়া হয়। কয়েকদিন পর লাশ পোড়ানোর দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। লাশ পোড়ানোর সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের গ্রেফতার ও বিচারের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। এরপরই এই ঘটনায় বিমানবন্দরে আটক হন ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল কাফি। পরে গ্রেফতার হন এএসপি শাহিদুল ইসলাম। দুজনেই কারাগারে আছেন। মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৬ শিক্ষার্থীর মরদেহ পোড়ানোর ঘটনায় ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হয়। পরে শুনানি করে সাভার আশুলিয়া এলাকার সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। তদন্তে যাদের নাম আসবে তাদেরকে সঙ্গে সঙ্গে আসামি করার কথা জানান চিফ প্রসিকিউটর। যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এগুলোকে তাদের মামলা হিসেবে গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু থানাগুলোতে এই মামলা চলমান থাকবে। আইনের এবং বিচারিক যে সমস্ত প্রক্রিয়া আছে, আসামিকে গ্রেপ্তার, তাদেরকে আদালতে সোপর্দ করার এই প্রক্রিয়াটাও চলমান থাকবে। আমরা যখন মনে করব যে এখানে ক্রাইমস অ্যাগেইনস্ট হিউম্যানিটির অধীনে এই আসামিদেরকে ধরা দরকার, তাদের বিরুদ্ধে এখানে নিয়ে আসা দরকার, তখন আমরা যাব। কিন্তু ধরেন যেহেতু ৫৬,০০০ বর্গমাইল জুড়ে এটা হয়েছে, এই গ্রাউন্ড লেভেল পর্যন্ত যেতে আমাদের সময় লাগবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চাহিদা মতেই ফেরত আনার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে তাকে দেশে আনতে পারলে বিচার কাজ সহজ হবে বলে মনে করেন তাজুল ইসলাম। বিচারিক প্রক্রিয়ার অংশটাকে এক্সপেডাইট করার জন্য সরকারের পক্ষ থেকে নোট ভার্বাল দেওয়া হয়েছে, কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। সুতরাং এইটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ, এখানে আমার মন্তব্য করার কিছু নেই। আমরা চাইব সরকার এই কাজের মাধ্যমে সফল হয়ে তাকে যদি আমাদের কাছে আনতে পারেন তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে। সারা দেশে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার কাজ চলমান থাকবে। প্রয়োজন হলে ওই সব মামলা ট্রাইব্যুনালে আনা হবে। আশুলিয়ার শিক্ষার্থী পুড়িয়ে দেওয়ার মামলার পরবর্তী শুনানি ২৬ জানুয়ারির দিন ঠিক করা হয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান বলেছেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠির জবাব না দিলে দিল্লিকে আবারও তাগাদা দেবে ঢাকা। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, ভারত সরকারের উত্তরের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। জবাব পেলে পরবর্তী পদক্ষেপ নেবে ঢাকা। এছাড়া মিয়ানমারে চলমান অস্থিরতার মধ্যে রোহিঙ্গা অনুপ্রবেশে বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি। এছাড়াও তিনি বলেন, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানেই রয়েছে। তিনি আরও জানান, জানুয়ারিতে যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশে সফরে আসবে। গত ৮ই ডিসেম্বর ২০২৪ তারিখে আরাকান আর্মি রাখাইন রাজ্যের মংডু শহর দখল করে। এ নিয়ে ১৭টির মধ্যে ১৩টি শহর আরাকান আর্মি নিয়ন্ত্রণে নিয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে ক্রমবর্ধমান সংঘাত চলমান রয়েছে। এর প্রেক্ষিতে নতুন করে মিয়ানমার থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের বিষয়ে বিভিন্ন দিক থেকে সংখ্যা করা হচ্ছে। নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সহ বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সকল সংস্থা এই বিষয়ে সর্বোচ্চ ও যথাযথ সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনিরুল মাওলা। ব্যাংকটির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ঋণ জালিয়াতির অভিযোগে তাকে অব্যাহতির বিষয়ে জানায় ব্যাংকটির পরিচালনা পর্ষদ। ব্যাংকটির পর্ষদে এস আলমের আধিপত্য থাকায় ২০২১ সালের ১ জানুয়ারি নিয়োগ পান
মনিরুল মাওলা। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের ছেলে আহসানুল আলম ও এমডি মনিরুল মাওলা সহ 58 জনের বিরুদ্ধে মামলা করেছে। তাদের বিরুদ্ধে ইসলামী ব্যাংক থেকে 1092 কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ রয়েছে। জনগণের নির্বাচিত সংসদ দিয়েই দেশ পরিচালনা করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপিতে গণহত্যাকারী সন্ত্রাসীদের কোনো ঠাঁই নেই। ফ্যাসিবাদ থেকে উত্তর একমাত্র উপায় হচ্ছে একটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। জনগণের যে শাসন, সেই শাসনকে স্থাপিত করতে হবে। জনগণের যে নির্বাচিত যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে, সেই সরকার দিয়ে দেশ পরিচালনা করতে হবে। যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। এদিকে দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট সমাধানে দ্রুতই নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির লিয়াজো কমিটির সঙ্গে গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক শেষে এই আহ্বান জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, নির্বাচিত হলে সংস্কার কমিটির পরামর্শ সংসদে তোলা হবে এবং পাশ করা হবে। এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, উপদেষ্টাদের কেউ কেউ বিরাজনীতি করলে চেষ্টাও করছে। সরকারের উপদেষ্টাদের কেউ কেউ একটি রাজনৈতিক দল গড়ার পেছনে কাজ করছে। রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব কমিয়ে দ্রুতই নির্বাচনী রোডম্যাপ প্রকাশের আহ্বান জানান তিনি। নির্বাচনের কথা শুনলে সরকারের এক ধরনের অস্বস্তি মনোভাব আমরা দেখছি, এটি কোনোভাবেই কাম্য না। নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করতে হবে এবং সেটি দ্রুত সময়ের মধ্যে করলে রাজনৈতিক দলগুলোর আস্থা বিশ্বাস আরও বাড়বে। দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ, একটা নির্বাচিত সরকার, যারা আগামী দিনে এই 31 দফা বাস্তবায়ন করবে এবং জনগণের কাছে যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে বিষয়ে, সেটা আমরা বাস্তবায়ন করব। কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ স্বাভাবিকভাবে চলতে দেয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সবচেয়ে বড় আঘাত করা হয় বিচার বিভাগের উপরে। বিকেলে রংপুরের মিঠাপুকুরে পথসভায় এই কথা বলেন তিনি। আওয়ামী দুঃশাসনের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ক্ষমতায় বসে তারা নিজেদের দেশের মালিক মনে করেছিল, এজন্য হেফাজতে ইসলামের ওপরে নরকীয় হত্যাকাণ্ডের পর জামায়াতের ওপরে হাত দিয়েছিল তারা। আওয়ামী লীগ দেশপ্রেমিক নাগরিকদের সহ্য করতে পারে না বলেই আয়নাঘর বানিয়ে গুম খুন শুরু করেছিল বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। এ সময় আগামী জাতীয় নির্বাচন আর রাষ্ট্র সংস্কার নিয়েও কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় সংখ্যালঘু সংখ্যাগুরু খেলা বন্ধ করার আহ্বান জানিয়ে দেশের মানুষকে সমান অধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। 57 জন কমিটির সেনা অফিসারকে হত্যা করার পরেই তারা হাত দিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামের গায়ে। কেন? সেনাবাহিনীও আপোষহীন দেশপ্রেমের ব্যাপারে, জামাত ইসলামীও আপোষহীন দেশপ্রেমের ব্যাপারে। দেশের স্বার্থ সামনে রেখে জামাত কারো লাল চককে কখনো পরোয়া করে এবং করবে না। এই বিচার বিভাগকে বগলের তলে দাবা করে যাকে ইচ্ছা তাকে বেইজ্জত করেছে, তাকে ফাঁসি দিয়েছে, খুন করেছে, সব কিছু করেছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। একদিনে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 125 জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, আক্রান্তদের মধ্যে 80 জন ঢাকা বিভাগেরই। এর বাইরে বরিশাল বিভাগে 14, চট্টগ্রাম বিভাগে 8, খুলনা বিভাগে 17, ময়মনসিংহ বিভাগে 1, রাজশাহী বিভাগে 4 এবং সিলেট বিভাগে 1 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 1,491 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন 565 জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে নারী 51.7% এবং পুরুষ রোগী 48.3%। সাইবার সুরক্ষা অধ্যাদেশ খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ অধ্যাদেশ কারো অধিকার খর্ব করবে না এবং একই সাথে গণমাধ্যমের স্বাধীনতাও অক্ষুণ্ণ থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের পদোন্নয়নের সিদ্ধান্ত হয়েছে।
যেখানে 764 জনকেই পদোন্নতির সুপারিশ করা হয়। এর মধ্যে 119 জন সচিব পদে 41 জনকে গ্রেড 1 এবং বাকিরা যুগ্ম সচিব এবং উপসচিব পদে পদায়ন পাবেন। এছাড়া গণভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, কোরিয়ার সাথে বাংলাদেশের অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর হবে। এতে কোরিয়ায় বাংলাদেশের জন্য বড় বাজার উন্মুক্ত হবে। এ সময় ধারণা থেকে নয়, প্রকৃত তথ্য দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির সংবাদ তুলে ধরার আহ্বান জানান প্রেস সচিব। পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের বিষয়ে একটা আলাপ হয়েছে। কোরিয়ার সাথে আমরা একটা ফ্রি ট্রেড বলবো না, আমরা একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট আমরা করছি। গণভবনে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি অধিকার প্রতিষ্ঠা, এটা নিয়েও একটা ডিসিশন এসছে এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়া চূড়ান্ত অনুমোদিত হয়েছে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন ঘিরে চলছে নানা আয়োজন। দেশে বিদেশে চার্চ ও হোটেলগুলোকে আলোকিত করে তুলেছে বর্ণিল সব আলোকসজ্জা। আর সেই খবর জানাতে রাজধানীর তেজগাঁও চার্চে আছেন সহকর্মী শম্পা বিশ্বাস। এছাড়া বরিশাল নগরীর ক্যাথলিক চার্চ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস সোহাগ। তবে শুরুতে চলে যেতে চাই শম্পা আপনার কাছে। আর মাত্র কিছু ঘন্টা পরে আসছে সেন্টা ক্লজ। তো জানাবেন যে এই উন্মাদনা নিয়ে শহরে কেমন দেখতে পাচ্ছেন শিশুদের উন্মাদনার পাশাপাশি চার্চ ঘুরে আপনার অনুভূতি বা কেমন জানাবেন। অনেক আসলে আজকে বড়দিন, যেহেতু সমস্ত খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছেন তারা কিন্তু সবাই অনেক উৎফুল্ল এবং সেই সাথে যেহেতু আজকে ক্রিসমাস ইভ অর্থাৎ ক্রিসমাস সন্ধ্যা, সেক্ষেত্রে সবাই ইতোমধ্যেই চার্চে জড়ো হয়েছেন। কিছুক্ষণের মধ্যে তারা প্রার্থনায় অংশ নেবেন এবং আজকে যে প্রথম প্রার্থনাটি হবে সেটি সন্ধ্যা 7:30, এরপরে রাত 9টার পরে আরও একটি প্রার্থনা আজকে হবে এবং আগামীকাল বড়দিনের যে মূল প্রার্থনা সেটি শুরু হবে সকালে এবং সকাল 10টার দিকে আরও একটি প্রার্থনা রয়েছে। অর্থাৎ এই বড়দিনকে ঘিরে মোট 4টি প্রার্থনা হবে এবং আমরা যদি দেখাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এই চার্চটি খুবই আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে, সেই সঙ্গে রঙিন কাগজ এবং এখানে যারা এসেছেন সবাই যেমন উৎসব হলে হয় নতুন কাপড় পরে পরিবার পরিজনকে নিয়ে সবাই এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই প্রার্থনা যেহেতু শুরু হবে, সবাই ইতোমধ্যে প্রার্থনা কক্ষে প্রবেশ করেছেন এবং আমরা জিজ্ঞেস করেছি বেশ কয়েকজন যাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে প্রত্যেকেই চান পৃথিবী থেকে সমস্ত হানাহানি দূর হয়ে যাক, পৃথিবীতে শান্তি চলে আসুক এবং প্রভু যিশু যিনি আসলে শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, তাই তার জন্মদিনে সমস্ত খ্রিস্টান ধর্মাবলম্বীরাই বিশ্বাস করেন যে তার এই জন্মদিনে তারা যে প্রার্থনা করবেন অর্থাৎ পৃথিবীতে শান্তি আসুক, সেটি অবশ্যই যিশু তাদের এই প্রার্থনা সফল করবেন এবং সেই সঙ্গে পরিবার পরিজনকে নিয়ে যেন সবাই নিরোগভাবে অনেক বছর একসঙ্গে বসবাস করতে পারেন। অনেকেই কিন্তু আমার কাছে সেই কথাও জানিয়েছেন যে তারা চান তাদের পরিবার পরিজন যেন নিরোগ থাকেন, তাদের দীর্ঘায়ু কামনা করেছেন অনেকেই। আমরা দেখেছি যে এখানে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ট্রি এবং সেই সঙ্গে গোশালা অর্থাৎ গোয়াল ঘর সেটি সাজানো হয়েছে। এই গোয়াল ঘরেই কিন্তু যিশুর জন্ম হয়েছিল এবং তিনি কিন্তু একটি গোয়াল ঘরে জন্মগ্রহণ করেছিলেন। এর মধ্য দিয়ে তিনি এই বার্তা দিচ্ছেন যে তিনি অতি সাধারণ এবং সব মানুষের সঙ্গে তিনি মিশে যান। তিনি কোনো বিশেষ গোষ্ঠীর বা কোনো বিশেষ শ্রেণীর জন্য নয়, বরং সমস্ত শ্রেণীর জন্য তিনি সবার মঙ্গলের জন্য অবশ্যই আবির্ভূত হয়েছিলেন। সেজন্য তিনি অতি সাধারণ একটি জায়গা অর্থাৎ গোশালায় জন্মগ্রহণ করেছিলেন। এবং এই সাথে যদি আমরা বলি যে এখানে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছেন তারা যেমন জড়ো হয়েছেন, আমরা দেখেছি অন্যান্য ধর্মাবলম্বীর অনেকেই জড়ো হয়েছেন চার্চে তাদের এই যে প্রার্থনা দেখতে এবং বড়দিনের যেসব উৎসব হয় সেগুলো দেখার জন্য। এই ছিল আমার কাছে তেজগাঁ চার্চ থেকে বড়দিনের সন্ধ্যার সবশেষ খবর। এবার চলে যেতে চাই বরিশালে, সেখানে আছেন সহকর্মী ফেরদৌস সোহাগ। সোহাগ, আপনার কাছে যাব, আমি জানতে চাই যে আসলে বরিশালকে তো অনেকে বলেন যে উদযাপনের শহর, তো এই যে বড়দিন আসছে আর কয়েক ঘন্টা পরে, একে কেন্দ্র করে আসলে শহরটা কিভাবে সাজানো হয়েছে আর খ্রিস্ট ধর্মাবলম্বী যারা আছেন তাদের মধ্যে এই উন্মাদনার প্রভাবটা কেমন দেখতে পাচ্ছেন আপনি?
আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম কিছুক্ষণ আগে রাজধানীর খবর। একই অবস্থা কিন্তু বরিশালেও। খ্রিস্টান সম্প্রদায়ের যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু আনন্দ উচ্ছ্বাস একেবারেই উপচে পড়ার মতো। আমরা যেটা দেখেছি যে বরিশালের যতগুলো চার্চ রয়েছে, যতগুলো গির্জা রয়েছে, সবগুলো কিন্তু বর্ণিল আলোয় আলোকিত হয়ে উঠেছে। আমরা রয়েছে এখানে ক্যাথলিক চার্চ এলাকায়। এই গির্জাটি কিন্তু দারুণ করে সাজানো হয়েছে। আমরা দেখছি লাল, নীল, সবুজ, হলুদ যতগুলো রং রয়েছে সবগুলো দিয়ে কিন্তু এখানে আলোকিত করা হয়েছে, নানানভাবে দারুণভাবে সাজানো হয়েছে। এখানে রাত 9টায় কিন্তু এখানে এই তাদের যে প্রার্থনা, খ্রিস্টান ধর্ম যারা রয়েছেন তারা প্রার্থনা শুরু করবেন রাত 9টায়। তো এখন থেকে প্রায় 1.5 ঘন্টার মতো বা 1.5 ঘন্টার সময়ের কিছু বেশি বাকি রয়েছে, যে কারণে এই মুহূর্তে কিন্তু লোকজন কম। কিন্তু যারা এসছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের যেন উচ্ছ্বাস ধরে না। 1 বছরের অপেক্ষা, আজ সেটি শেষ হলো। আজ এবং আগামীকাল এই উপলক্ষে কিন্তু 2টো প্রার্থনার তাদের আয়োজন রয়েছে, আজকে রাত 9টায় এবং আগামীকালকেও রাত 9টায়। আমরা একটু জানিয়ে রাখি আপনাদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে, সেটি হচ্ছে যে বরিশালে জেলায় কিন্তু 16,000-এর কিছু বেশি খ্রিস্টান সম্প্রদায় রয়েছে। বরিশাল জেলায় কিন্তু 104টি রয়েছে গির্জা, আর বরিশাল মহানগরীতে যে গির্জাগুলো রয়েছে 14 থেকে 15টির মতো গির্জা রয়েছে। এই প্রত্যেকটি গির্জারে কিন্তু একই অবস্থা। বরিশাল শহরে বা মহানগরী যদি আমরা বলি, সেখানে কিন্তু 5,000-এর মতো খ্রিস্টান ধর্মাবলম্বী রয়েছে। তারা কিন্তু এই বিশেষ করে অনেকগুলো গির্জা থাকা সত্ত্বেও আমরা যে গির্জাটিতে রয়েছি ক্যাথলিক চার্চ, সেখানে কিন্তু তারা আসেন এবং তাদের মতো করে প্রার্থনা করেন। তাদের সঙ্গে কথা বলেছি, জানতে চেয়েছিলাম এবারের প্রার্থনাটা কি। একইভাবে প্রতি বছরের মতো এই যে যুদ্ধ বিগ্রহ চলছে, এটি থেকে যাতে রক্ষা পাওয়া যায় এবং বাংলাদেশের যেন শান্তি ফিরে আসে, সবাই যেন ভালো থাকতে পারেন, সবাইকে নিয়ে দেশ দশের কল্যাণ, এই প্রার্থনাই তারা করবেন। এতটুকুই ছিল বরিশালের ক্যাথলিক গির্জা থেকে এই যে বড়দিনের উৎসব তার সবশেষ খবর। সোহাগ, নিশ্চয়ই আপনি উদযাপন করছেন। আর মাত্র কিছু ঘন্টা পরেই বড়দিন, আর তাকে কেন্দ্র করে শহর জুড়ে, দেশ জুড়ে ছড়িয়েছে আমেজ। আর সেই খোঁজখবর রাখছিলেন সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে। বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে, সেই শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে। ধর্মীয় শান্তির বাণী প্রতিষ্ঠিত হলেই সমাজে বিদ্যমান বিভেদগুলো দূর হবে। এ সময় খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশে উদারতা, সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে উঠবে এমন আশা প্রকাশ করেন। এ সময় বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে 2.5 কোটি টাকা অনুদান দেওয়ার অন্তর্বর্তী সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়। রোশন, বড়দিনকে কেন্দ্র করে পৃথিবী জুড়ে কিন্তু আমেজের একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। হয় খ্রিস্ট ধর্মের এই যে সবচেয়ে বড় উৎসব, তাকে নিয়ে কিন্তু একটা আমোদ থাকে। এই যেমন ধরুন বড়দিনের একটা অন্যতম একজন বড় চরিত্র গ্রিঞ্জের অবয়বে পেরুর যে পুলিশেরা তারা কিন্তু অপরাধী ধরে বেড়াচ্ছে। আবার তেল আবিবে ট্রাম্পের পুতুল নিয়ে হেঁটে বেড়াচ্ছেন একজন শিল্পী। আমি প্রশ্ন করি, বলুন তো কেন? এই শিল্পীর মতো বাকিদেরও কিন্তু আশা, জিম্মিদের মুক্ত করার মাধ্যমে ইসরায়েলিদের সবচেয়ে বড় উপহার দিবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংযুক্ত আরব আমিরাত এবং মিশরের মতো মুসলিম দেশগুলোতেও কিন্তু এই বড়দিন উপলক্ষে বিশেষ আয়োজন রয়েছেন। বাকিটা জানাবেন নাফি আরমান মনন। বড়দিনের বিশেষ চরিত্র গ্রিঞ্চের অবয়বে হাতে হাতুড়ি নিয়ে এগিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ঘরের দরজা ভাঙার সঙ্গে সঙ্গেই গ্রিঞ্চ ঝাঁপিয়ে পড়লেন মাদক চোরা কারবারিদের ওপর। প্রথম দেখায় সিনেমার দৃশ্য মনে হলেও পেরুতে বাস্তবে ঘটেছে এই ঘটনা। হলিডে সিজনে এভাবেই বিভিন্ন চরিত্রের পোশাক ও অবয়বে কাজ করছে পেরুর বিশেষ পুলিশ ইউনিট টেরনা গ্রুপ। লাতিন আমেরিকার দেশটির মতো বড়দিনের আয়োজনে মেতেছে পুরো বিশ্ব। এই যেমন মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাতে চলছে উইন্টার ফেস্ট। দুবাইয়ের আল বারারিতে বিশেষ এই আয়োজনের জন্য মরুময় প্রান্তর ঢেকে ফেলা হয়েছে বরফে। সান্তাক্লজ ও ক্রিসমাস ট্রির পাশে ঝরছে কৃত্রিম তুষারপাত। পাশাপাশি ব্যবস্থা রয়েছে আইস স্কেটিং ও ট্রেন ভ্রমণের। We're just going around and trying all the fun activities. So we've been on the train, we've done meeting Santa, and it's just such a great experience because it's got so many activities for kids to do and also grown-ups. Dubai is always hosting different events, different themes. We celebrate both Christmas, Eid, Ramadan. We celebrate everything. মিশরের রাজধানী কায়রো সেজেছে বড়দিনের রঙে। শহরের বিভিন্ন স্থানের ক্রিসমাস মার্কেটে ধুম পড়েছে ক্রেতা ও দর্শনার্থীদের।
কেউ বা কিনছেন ছোটদের জন্য উপহার, আবার কেউ বা এই সময়টা ঘুরে বেড়াচ্ছেন পরিবার নিয়ে, মুহূর্তকে করছেন ফ্রেমবন্দি। মুসলিম হোক বা খ্রিস্টান, সব ধর্মের মানুষই সৃষ্টিকর্তার কাছে নতুন বছরে চাইছেন দেশের স্থিতিশীলতা। طبعا الناس بتبقى زعلانه من ان ما بيبقاش فيه استقرار، لان طبعا احنا يهمنا ان كل الدول يبقى فيه سلام وفيه استقرار. السنه دي حلوه قوي، يعني هي دي اصلا دايما بتحسسنا بالعيد، وان احنا بنحس ان اجواء دايما الكريسماس هي دي الاجواء اللي احنا بنحبها اصلا كلنا يعني كمصريين. বিভিন্ন দেশ বড়দিনকে বরণের জন্য প্রস্তুতি নিলেও সাদামাটা কিউবা। অর্থনৈতিক সংকটের জর্জরিত দেশটিতে আলোকবাতি বলতে একমাত্র চাঁদের আলো। তবে বারবার ব্ল্যাকআউটের মাঝেও জেনারেটর দিয়ে চার দেয়ালের মধ্যে সাধ্যমতো আয়োজন করছেন কিউবানরা। সান্তা ঝুলিতে করে কিউবার জন্য সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে এই আশা সাধারণ মানুষের। Bueno, esta Navidad yo creo que va a ser una Navidad tranquila. No va a haber muchas cosas, mucha alegría, como otros años. Pues la familia nos ponemos, yo llevo el arroz, aquel lleva los frijoles, hacemos una buena cena, que es la tradición, y bueno, compartimos todo. এদিকে ক্রিসমাসের বিশেষ পোশাকে সেজে ইসরায়েলের রাজধানী তেল আবিবের রাস্তায় আন্দোলনে যোগ দিয়েছেন এক শিল্পী। সঙ্গে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের পুতুল। 51 বছরের এই শিল্পীর আশা, বড়দিনের উপহার হিসেবে হামাসের হাত থেকে জিম্মিদের মুক্ত করবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। এদিকে মধ্য সিরিয়ার হামায় ক্রিসমাস ট্রি পুড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে রাজধানী দামেস্কের প্রধান সড়কসহ খ্রিস্টান অধ্যুষিত এলাকাগুলোতে বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। এ সময় দেশটির অন্তর্বর্তী সরকারের কাছে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তার মাধ্যমে সিরিয়ার খ্রিস্টান অধ্যুষিত আল সুকাইলাবিয়া শহরের প্রধান স্কোয়ারে বসানো ক্রিসমাস ট্রির নিচের অংশে আগুন জ্বলতে দেখা যায়। ইরানের সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদন বলছে, প্রত্যক্ষদর্শীরা মুখোশধারী এক দুর্বৃত্তকে ওই ক্রিসমাস ট্রিতে আগুন দিতে দেখেন। বাধা দেওয়ার চেষ্টা করলে বন্দুক উঁচিয়ে তাদের ভয় দেখায় ওই দুর্বৃত্তরা। বিবিসি বলছে, স্থানীয় দমকল বাহিনী আসার আগেই ঘটনাস্থল থেকে পালায় সে। তাৎক্ষণিকভাবে এই ঘটনার প্রতিবাদে শহরের প্রধান সড়কের দখল নেন হামার বাসিন্দারা। সংখ্যালঘুদের ধর্ম পালনের স্বাধীনতার ওপর হুমকি আসায় এর দায় সিরিয়া প্রতিরক্ষা দপ্তরকেই নিতে হবে এমন অভিযোগও করেছেন তারা। এছাড়া আঞ্চলিক কমান্ডো সেন্টারের সামনে প্রতীকী বিক্ষোভ করতে দেখা গেছে তরুণীদের। চাঁদপুরের লাইটার জাহাজে 7 শ্রমিক হত্যার ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা ও কাউকে আটক করা সম্ভব হয়নি। 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে চাঁদপুর জেলা পুলিশ। 10 কর্মদিবসের মধ্যে তদন্তের প্রতিবেদনও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে 2 দিনের মধ্যে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে লাইটারের জাহাজ শ্রমিক ইউনিয়ন। ময়নাতদন্তের পর মরদেহ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছেও। সহকর্মীদের তথ্য ছবিতে দেখবেন বিশেষ প্রতিবেদন। চাঁদপুরের লাইটার জাহাজে হত্যার ঘটনায় আদরের সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা আনিসুর রহমান। কারো সান্ত্বনাতেই বাঁধ মানছে না চোখের জল। 6 সদস্য সংসারের হাল ধরতে রিকশাচালক বাবার পাশাপাশি জেএসসি পরীক্ষা শেষে মাত্র 10 দিন আগে আল বাখেরা নামের লাইটার জাহাজে লস্কর পদে যোগ দিয়েছিল মাগুরার মাজেদুল। কিন্তু নৃশংস হত্যাকাণ্ডে প্রাণ হারায় মাত্র 16 বছরের এই তরুণ। সন্তানের এমন মৃত্যুতে যেন বিচার চাওয়ার ভাষা হারিয়েছেন বাবা। শুধু আনিসুর রহমান নন, স্বজন হারানোর খবরে সকাল থেকেই চাঁদপুর জেনারেল হাসপাতালে জড়ো হন পরিবারের সদস্যরা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশ। নিহতরা হলেন ফরিদপুরের কিবরিয়া ও শেখ সবুজ, নড়াইলের আমিনুল মুন্সি ও সালাউদ্দিন, মাগুরার মাজেদুল ও সজিবুল ইসলাম এবং মুন্সিগঞ্জের মোহাম্মদ রানা। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে পরিবার। এক বছর কাছে তুই আর বাজারে চাষ নেই, সে আর নেই, সে মরে গেছে এই জানি আমি, তারপর আর কিছুই জানি না। সাথে মারা গেছে, আর কেউ তো নেই ইয়ার মতো। ফ্যামিলি কিভাবে চলবে? সে মারা গেছে, এখন তার পরিবার অসহায়। এটা যে করছে তার আমরা উপযুক্ত বিচার চাই। 7 শ্রমিক হত্যার ঘটনায় মঙ্গলবার সকালে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে চাঁদপুর জেলা পুলিশ। 10 কর্মদিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এদিকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে 2 দিনের মধ্যে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে লাইটারেস জাহাজ শ্রমিক ইউনিয়ন। হত্যার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতি রয়েছে বলছেন তারা। এগুলো যদি ভালোভাবে উদ্ঘাটন না হয় তাহলে 26 তারিখ দিনগত রাত্রে আমরা কর্মবিরতিতে চলে যাব। এই যে আমরা দীর্ঘদিন যাবতে চলতেছে, অবশ্য তাদেরকে চিঠিপত্র আমরা দিচ্ছি, কিন্তু এখন পুলিশও কম। এরা বলতে চাইছে যে বললে আমাদের জনসংখ্যা কম, তারপর পুলিশ আছে, পুলিশও একই কথা বলে। সোমবার দুপুরে চাঁদপুরের মেঘনায় সারবাহী জাহাজের 5টি কক্ষ থেকে 5 জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এরপর গুরুতর জখম অবস্থায় 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় আরও 2 জনের। শামীমা রহমান শাম্মী, এখন। এই ঘটনায় চট্টগ্রামেও বিক্ষোভ করেছেন জাহাজ শ্রমিকরা। এ সময় 2 দিনের মধ্যে খুনিরা গ্রেফতার না হলে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। বিকেল 3টায় লাঠিতে লাল কাপড় বেঁধে নগরীর বাংলাবাজার ঘাট থেকে মিছিল বের করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। মিছিলটি আগ্রাবাদ হয়ে আবারও বাংলাবাজার ঘাটে গিয়ে শেষ হয়। শ্রমিকরা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার কারণেই এই রকম ঘটনা ঘটছে। নিহতদের পরিবারকে 20 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান তারা। শ্রমিকরা এখন আতঙ্কগ্রস্ত জানিয়ে নৃশংস এই ঘটনার বিচারে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান। এদিকে কক্সবাজারের হুখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে 2 জনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে 500-র বেশি বসতঘর। দগ্ধ ও আহত হয়েছে বেশ কয়েকজন। স্থানীয়রা জানান, দুপুর 1টার দিকে উখিয়া 1 নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে আগুনের সূত্রপাত। পরে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ও স্বেচ্ছাসেবীদের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সংশ্লিষ্টরা জানান, পলিথিনের ঘর হওয়ায় পাশাপাশি বাতাসের কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর থেকে রোহিঙ্গা শিবিরে আতঙ্ক বিরাজ করছে। কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ পর্যালোচনা করেই 5 জনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এখনো। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের না করায় পুলিশ আটকদের 54 ধারায় আদালতে হাজির করবে। তারপর নিয়মিতভাবেই মামলা হবে। এর আগে গত রোববার দুপুরে ওষুধ কিনতে বাড়ির কাছে বাজারে যান আব্দুল হাই কানু। সেখান থেকেই তাকে জুতার মালা পরিয়ে স্থানীয় 10 থেকে 12 জন। শেষ করছি সান্ধ্যবাজার, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। 8 তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুদকের চিঠি। হাসিনার দুর্নীতি তদন্তই অগ্রাধিকার বললেন প্রেস সচিব। সরে যেতে বাধ্য হলেন ইসলামী ব্যাংক চেয়ারম্যান। 1000 কোটি টাকার বেশি ঋণ জালিয়াতির অভিযোগ। নির্বাচিত সংসদ দিয়েই দেশ পরিচালনা করতে হবে। পঞ্চগড়ে মির্জা ফখরুল, বিএনপিতে গণহত্যাকারী এবং সন্ত্রাসীদের কোনো ঠাঁই নেই। এবং বড়দিন উদযাপনে দেশে বিদেশে বর্ণিল আলোকসজ্জা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়। এই ছিল সান্ধ্যবাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon।